নমস্কার বন্ধুরা। 23শে জানুয়ারি এক জাতীয় উৎসবের পর আরেক জাতীয় উৎসব 26 জানুয়ারি। দেশ কি দেখল? অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্তই দুর্ভাগ্যজনক। কিন্তু কেন হলো? একটু ইতিহাসে যাওয়া যাক। কারা করলো? শিখরা করলো কেন? দেখতে দেখতে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়ে উঠেছে শিখ। এরা কি তারা? সেই শিখ? উত্তর অবশ্যই না। গুরু তেগ বাহাদুর, যাকে অরঙ্গজেব মুঘল শাসক বলেছিল ইসলাম ধর্ম গ্রহণ করতে, তিনি অস্বীকার করায় তার মুন্ডু কেটে নেওয়া হয়। সেই জায়গায় দিল্লির শীশগঞ্জ গুরুদুয়ারা, তার তিন হিন্দু সহযোগী দয়াল দাস, সতী দাস ও মতি দাস ছিলেন। তাদের একজনকে মাথা থেকে পুরো শরীরকে দুভাগ করে কেটে দেওয়া হয়েছিল, আর দুজনকে গরম তেলে পুড়িয়ে মারা হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ না করার জন্য। সব হয়েছিল দিল্লির চাঁদনি চকের শীশগঞ্জ গুরুদ্বারার, আজ যেখানে অবস্থিত সেখানে। যে অসাধারণ ত্যাগ শিখ গুরুরা জনতার সামনে দেখিয়েছেন গত দিনে, ওই বিদেশি মুসলমান শাসকদের পর আসলো ইংরেজ, মানে খ্রিশ্চান বিদেশি শাসক। তাদের অফিসার ছিলেন আর্থার ম্যাকলে। আইসিএস হতে পারে, ওই ধরনের উঁচু পদে ছিলেন। হঠাৎ তার ইচ্ছে হলো শিখ হয়ে যাওয়ার। তিনি শিখ হয়ে গেলেন, এবং এর আগে ছিল শিখদের দশম গুরুর শেষ গুরু, অর্থাৎ দশম গুরু গোবিন্দ সিং বললেন, এরপর শেষ হবে গুরু, মানে মানুষ আর গুরু হবে না, গুরু গ্রন্থ সাহেবই গুরু হবেন, অর্থাৎ কোনো ব্যক্তি না, কেবল ওই পবিত্র ধার্মিক গ্রন্থই শেষ গুরু হবে। কিন্তু না, ওই ইংরেজ অফিসার আর্থার ম্যাকলের ইচ্ছা হলো শিখ ধর্ম গ্রহণ করার। তিনি শিখ হয়ে গেলেন, এবং অদ্ভুত ব্যাপার, তাকে যে শিখ বানালো সে আবার ওই ম্যাকলিফের শিষ্য হয়ে গেল। সাদা চামড়াদের প্রতি এই প্রভুভক্তি পাঞ্জাবকে, বা বলা ভালো শিখদের, 1857 সিপাহী বিদ্রোহে সামিল করেনি, এবং ইংরেজদের পক্ষ নিয়েছিল। হয়তোবা বিদেশি মুসলমানদের থেকে ভালো বিদেশি শাসক মনে করেছে, কারণ এর আগে তো এই শিখরাও বোধহয় ক্লান্ত হয়ে গিয়েছিল, আমার ধারণা আর কি, যে মুসলমানদের বিদেশিদের বিরুদ্ধে লড়তে লড়তে তারপরে ভাবলো যে ওদের থেকে এই খ্রিশ্চানরা হয়তো ভালো, অতএব ওদের সাথ দেই, হয় এদের মাথায় করে রাখতে হবে, না ওদেরকে। এটাই বোধহয় তখন আমাদের ভাগ্য ছিল। যাই হোক, কিন্তু কি সুন্দরভাবে ঔরঙ্গজেবের কায়দায়, অর্থাৎ মুসলমান হয়ে যাওয়া না, মৃত্যুদণ্ড নাও তা না, আর ইংরেজ স্বয়ংই শিখ ধর্ম নিয়ে নিচ্ছে। কিন্তু তারপর কি করলো ম্যাকলিফ বা ইংরেজরা? শিখদের মধ্যে বিভেদ তৈরি করলো। দেখুন, দুজনের কায়দাটা আলাদা। ওই মুসলমান যারা বিদেশি, অরঙ্গজেব ইত্যাদিরা, তারা তলোয়ারের আগায় ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, আর এরা কি করলো? নিজেরা ভেতরে ঢুকে গিয়ে বিভেদ তৈরি করে দিল ইংরেজরা। তিনি কি করলেন? শুধু জাট শিখই গুরুদুয়ারার গ্রন্থি বা পুরোহিত হবে। এখন যেসব দেখেন তারা সব জাট শিখ, ওই নীল পাগড়ি পরা ইত্যাদি। সেনাবাহিনীতে শুধু জাট শিখই থাকবে, যদিও শেষ 5 গুরু সব ক্ষত্রিয়, আর জমি দেওয়া হলো চাষ করার জন্য এই জাট শিখদেরই, অর্থাৎ গুরুদুয়ারা এদের কন্ট্রোলে। ফৌজ যারা যাবে শিখরা, এরাই, আর সেই সঙ্গে জমি দেওয়া হবে এদেরই। এই যা এখন দেখলেন কৃষক আন্দোলন, এই জাট শিখ। 1920-এর এই জাট শিখদের
এক একজন প্রচুর জমির পাট্টা তাদের দেওয়া হলো 100 বছরের জন্য, ইংরেজ থেকে দিল। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধে প্রচুর শিখ জাট ফৌজে ভর্তি হলো, তাদের জনসংখ্যার প্রপোর্শনের থেকে অনেক বেশি। একটা ঘটনা বলি মাঝখানে, মাস্টার তারা সিং, যার কথা আগেই উল্লেখ করেছি, অকালি নেতা, 1947 সময়ে ছিলেন। স্বাধীনতার পরে সর্দার বল্লভভাই প্যাটেলকে মাস্টার তারা সিং বলল, সরকারি চাকরিতে শিখদের জনসংখ্যার হিসেবে তাদের একটা কোটা দেওয়া হোক। বল্লভভাই বললেন, ঠিক আছে, তবে তাহলে ফৌজেও শিখদের জনসংখ্যার হিসেবে তাদের নিতে হবে। রাজি তো? ব্যাস, তারা সিং চুপ। অর্থাৎ ভারতে জনসংখ্যার হিসাবে জাট শিখ এর সংখ্যা অনেক বেশি ছিল এবং এখনও অনেকটা আছে। কলকাতার এক ট্যাক্সি ড্রাইভারের কথা শোনাই। তিনি শিখ, তার চেহারা অত্যন্ত সুন্দর, বোধহয় 2018-তে হবে। তার সঙ্গে ওই ট্যাক্সিতে যেতে যেতে যে কথাটা হলো তা বলি। তারা কলকাতায় এসেছেন, মানে তাদের পূর্বপুরুষরা 1919 সালে, অর্থাৎ 2019-এ 100 বছর হয়ে গিয়েছে। তো তিনি বললেন ভিন্ডারওয়ালে একজন সন্ত ছিল। এটাও তার কাছ থেকে শুনলাম যে দেশের জন্য এই শিখেরা এত বলিদান দিয়েছে, কিন্তু স্বাধীনতার পরে সেই হিসেবে ক্ষমতার যে পরিমাণ শিখ আছে তাদের হাতে আমাদের দেশের, মানে সেই হিসেবে তারা ক্ষমতা পায়নি আর কি। তো এটা তাদের আফসোস, তারা এত বলিদান দিল অথচ ক্ষমতা পেল না। তো তখন আমি বললাম যে ডিফেন্সে যে পরিমাণ শিখ আছে, যাদের হাতে আমাদের দেশের নিরাপত্তা দেওয়া আছে, এর থেকে আর বেশি কি চায় তারা? কোনো জবাব দেয়নি। আমি বললাম, যারা দেশ ছেড়ে বিদেশে যায় তারা খালিস্তানি। আমি কলকাতায় গুরুদুয়ারায় ভিন্ডারওয়ালের ফটো দেখিনি, কিন্তু আমেরিকার গুরুদুয়ারায় দেখেছি। এবং মেজর জেনারেল সুবেক সিং, যাকে ভিন্ডারওয়ালের সঙ্গে স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টারের সময় মারা হয়েছে, তার ফটোও আমেরিকার গুরুদুয়ারায় দেখেছি। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি অনেক ক্ষতি করে দিয়েছেন, এদের অত্যন্ত নীরবে, এগুলো আমাদের জানা দরকার। ওই যে জাট শিখদের 100 বছরের পাট্টা দেওয়া হয়েছিল পাঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ডে, উধম সিং নগরে, যার আগের নাম ছিল রুদ্রপুর, এবং বহু শিখের বাস, সেই ইংরেজের দেওয়া পাট্টা শেষ হয়ে এবং এদের জমির মালিকানা শেষ হয়েছে। এই মোদি সরকার করেছেন। শিখদের ভালো চাষবাসের অভিজ্ঞতা ছিল কানাডাতে, বিস্তীর্ণ জমি যা শীতের সময় বাদে খুব চাষ হতে পারে, এবং বেশি অজৈব সার অর্থাৎ ফার্টিলাইজার না দিয়ে এরা প্রচুর ডালের চাষ করেছিল ভারতে রপ্তানি করার জন্য। মোদিজি দেশে প্রচুর ডাল উৎপাদন করে ওই কানাডার ডালের আমদানি বন্ধ করে দিয়ে, মানে ওখান থেকে রপ্তানি করা আর ভারতে আমদানি করা বন্ধ করে দিয়েছেন, আর আমাদের ডালের প্রয়োজন নেই। তাই কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো এবং খালিস্তানিদের বড় গোসা। এবারের বাজেটে গম চাল, যা ইউপি, এমপি, রাজস্থানের কৃষকরা গতবার পর্যন্ত বেআইনিভাবেই পাঞ্জাবের মান্ডিতে পাঠাতো, বিক্রি করে দিত, ওখান থেকে আবার বেশি দাম তারা পেয়ে যেত, এবং পাঞ্জাবের মান্ডিওয়ালারা তার উপরে আরও দাম বাড়িয়ে দেশে বিক্রি করত। সেই বাড়তিটা তাদের লাভ, এবং অবশ্যই বেআইনি। এবং এবারের বাজেটের পর আর ভালো মিনিমাম সাপোর্ট প্রাইস তারা এমনিতেই পেয়ে যাচ্ছে ইউপি, এমপি, ছত্তিশগড়, রাজস্থানে চাষিরা। তাই পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। পাঞ্জাবের মান্ডির বাড়তি আয় বন্ধ। তিনটা এক করলে দেখা যায় দেশে ডালের আত্মনির্ভরশীল হলো। কানাডার খালিস্তানিদের তাতে আপত্তি। ইংরেজদের দেওয়া জমির পাট্টা বিশেষ এক জাতি
কে সেটা যে পেত সেটাও শেষ। ইউপিএমপি রাজস্থানের কৃষকরা তাদের আয়ও বাড়ল। পাঞ্জাবের ফোরে বা আড়তদার বা মন্ডিওয়ালাদের বেআইনি ফুলে ফেঁপে বড়লোক হওয়াটা তাও শেষ। তো এরা তো রাখবেই। আর হ্যাঁ, এও শোনা যায় যে ওই দিল্লিতেই 1984-তে কয়েক হাজার শিখকে মারা হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর। তারা সেই দিল্লির লালকেল্লার ওই অভিযান চালিয়ে তার বদলা নিল, এটা তারা ভাবছে, এরকমও শোনা গেল। ভারতে আর কোনো জাতি এইভাবে তলোয়ার বা টাঙি নিয়ে রাস্তায় ঘুরতে পারে না। এরা ধর্মের নামে করে যাচ্ছে। বাকি ভারতের মানুষেরা সর্দার বলে না, বলে সর্দারজি, সম্মানসূচক। এটা ভাবা উচিত তাদের। যাদের সম্মান দেওয়া হয় তারা নিজেদের সম্মানটা রাখুক। পাঞ্জাবের 60-70-এর দশকে 6-7 ফিট জমির নিচেই জল পাওয়া যেত। এখন অতি বেশি ব্যবহারে বহু নিচে জল চলে গিয়েছে। পশ্চিমবাংলার জমি দেখে মনে হয় এমনিতেই উর্বরা, আর পাঞ্জাবের বালি মাটি প্রচুর ফার্টিলাইজার দিয়ে জমি একেবারে শেষ। ফসলও অস্বাস্থ্যকর। পাকিস্তানের ড্রাগের ব্যবসা পাঞ্জাবের মাধ্যমে একেবারে শেষ করে দিয়েছে। আরও বলি, শিখদের ইতিহাসের ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে গুরুদুয়ারা, জন্মস্থান অর্থাৎ গুরু নানক দেবজির নানকানা সাহিব, গুরুদুয়ারা পাঞ্জা সাহেব, হাসান আবদেল, গুরুদুয়ারা ডেরা সাহিব, গুরু অর্জন দেব এইখানেই তাকে হত্যা করা হয়েছিল লাহোরে। সেটা গুরুদুয়ারা কর্তারপুর সাহিব, গুরু নানক দেব এইখানেই মারা গিয়েছেন। মহারাজা রঞ্জিত সিং লাহোরে মারা গিয়েছেন, তার শ্রাইন আছে। সব পাকিস্তানে পড়েছে। শিখদের তাদের পবিত্র ধর্মস্থল থেকে স্থায়ীভাবে দূরে রাখা হয়েছে এই পার্টিশনের কারণে। মুসলমানদের তো মক্কা মদিনা নিজেদের জায়গাতেই আছে। এবার আসি পাঞ্জাবের বামপন্থীদের ব্যাপারে। পশ্চিমবাংলার মার্ক্সবাদীদের দেখুন ভীষণ অ্যালার্জি হিন্দু ধর্মের ব্যাপারে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, বিমান বোস, সূর্যকান্ত মিশ্র, তালিকা লম্বা। আজকের নেত্রী ভাবলেন এই কায়দায় হিন্দু ধর্মকে অশ্রদ্ধা করে 34 বছর রাজত্ব করতে পারে, তাহলে গালাগালি দিয়ে আমি 68 বছর রাজত্ব করতে পারবো। অন্তত 2011-তে ক্ষমতায় এসে এটা বলতে শুনেছি, তোমরা 34 বছর রাজত্ব করেছো, আর এখন আমি 50 বছর করব, এদিকে তোমরা তাকাবে না। কিন্তু পাঞ্জাবের মাওয়িস্টদের দেখুন, পাঞ্জাবের মার্কসিস্টদের দেখুন, এরা হরকিষেণ সিং সুরজিৎ, সবাই জানি তিনি শিখ ধর্মের চিহ্নগুলো রাখতেন। আর একজন মার্কসিস্ট, তার সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি এমপির ভোটের অসফল প্রয়াস করতেন, তার নাম হরনাম সিং চামক, তিনিও সর্দারজি। আমি এর আগে জানতাম না যে আমি যে কারখানায় কাজ করি তার চিফ কেমিস্টের নাম ছিল উজাগর সিং চিমা, তিনি সর্দারজি ছিলেন। আমি এটা জানতাম না যে ওই হরনাম সিং চমকের কাছে জানলাম যে চিমা সাহেবের বাবা পাঞ্জাবের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন, তিনিও সর্দারজি। আরেকজনের খবর বলি, 1947-এ আকালি দলের সবচেয়ে বড় নেতা ছিলেন, অনেক সাম্প্রদায়িক ব্যাপারের সঙ্গে যুক্ত ছিলেন। পার্টিশনের আগে ও পরে এর কিছুটা তার সাম্প্রদায়িক অ্যাকশনগুলো আমি আগেই বলেছি। তার ভাইপো, সেই ব্যক্তিটি হচ্ছে তারা সিং, তার ভাইপো সিপিআইএমের জেনারেল সেক্রেটারি ছিলেন পুরো পাঞ্জাব প্রদেশের।
যেমন পশ্চিমবাংলার ছিলেন প্রমোদ দাশগুপ্ত, অনিল বিশ্বাস, বিমান বোস বা আজকের সূর্যকান্ত মিশ্র। আর সিপিআইএমের জেনারেল সেক্রেটারির সঙ্গে আমার পরিচয় ছিল ভালোই, তিনি সর্দারজি ছিলেন, অর্থাৎ সেই মহাসাম্প্রদায়িক তারা সিংয়ের ভাইপো। তারা সিং তো সর্দার ছিলই, এবং তার ভাইপো ইনি মার্কসিস্ট, জেনারেল সেক্রেটারি পুরো পাঞ্জাবের, তিনিও সর্দারজি। তো আপনারা বিচার করবেন। আজকের ওই হাজার হাজার বিশাল বড় বড় ট্র্যাক্টর, 50 থেকে 70 লাখ দাম হবে এক একটার, এই নিয়ে গরিব কৃষকরা আসছে না। পিৎজা হচ্ছে, পা মালিশের ব্যবস্থা আছে, হাজার হাজার দামি টেন্ট, নতুন নতুন সিনথেটিক কম্বল, যা 50 বছর আগে আমি পাঞ্জাবে দেখিনি। এসব দেখে মনে হয় যারা ব্যারিকেডকে ট্র্যাক্টর দিয়ে সজোরে সরানোর চেষ্টা করেছে এবং ফলস্বরূপ ট্র্যাক্টর উল্টিয়ে মৃত্যু, ওই লাল কেল্লায় উঠে যাওয়ার বিপজ্জনকভাবে মনে হয় স্বাভাবিক অবস্থায় এরা ছিল না। হয় বোতলের শক্তি অথবা উড়তা পাঞ্জাব এর প্রভাব পড়েছে এদের। এইসব দেখে মনে হয় বামপন্থীদের পরিচালিত শ্বেত সন্ত্রাস, ওটা তো লাল বিপ্লব বলে, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে শ্বেত সন্ত্রাস। শ্বেত সন্ত্রাস ব্যাপারটা কি সেটা হয়তো আজকের দিনে অনেকে এই শব্দটা শুনেননি, তা আমি আগে বলি। আগে লাল বিপ্লব শোনা যেত 50-60 বছর আগে, তাকে কাউন্টার করার জন্য শ্বেত সন্ত্রাস করা হতো, যেমন 1966-তে ইন্দোনেশিয়ায় হয়। কিন্তু এই পাঞ্জাবে তো দেখা যাচ্ছে সেই বড়লোকদের শ্বেত সন্ত্রাস, এবং দিল্লিতে দেখা যাচ্ছে ওই শ্বেত সন্ত্রাসকারীদের পরিচালনা করছে ভারতের বামপন্থীরা। বন্ধুরা, এই ব্যাপারে আমি আরও কিছু বলবো পরে। ধন্যবাদ। আর কি বলবো?